আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগ করে বড় অংশে পরিণত করে। আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাহায্যে আমরা বক্ররেখার ঢাল বের করছিলাম, ত্বরণ বের করছিলাম, বেগ বের করছিলাম। তা বেগ কীভাবে বের করছি? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন হার বের করছিলাম, যেটা হচ্ছে বেগ। আবার ত্বরণ কীভাবে বের করছিলাম? সময়ের সাপেক্ষে যখন আমরা বেগের পরিবর্তন বের করছি তখন আমরা ত্বরণ পাইছি। তা ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বিপরীত প্রক্রিয়া। তা আমরা যেহেতু সরণকে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করে আমরা বেগ পাইছি, তা আমরা সরণ পাবো যদি আমরা বেগকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। আবার আমরা বেগ পাবো যদি আমরা ত্বরণকে টাইমের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। তা এখানে এটা হচ্ছে মূলত হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, এটা এক ধরনের অপারেটর। এই অপারেটরটা কিভাবে আসছে দেখো, আমরা জানি সামেশন, অর্থাৎ হচ্ছে সামেশন অর্থ হচ্ছে সমষ্টি। তা এই সামেশনের যে এস লেটার আছে, এই এস লেটারকে যদি আমরা দুই দিক থেকে টান দিই তাহলে কি হবে? সেটা লম্বা হবে। এটাই মূলত হচ্ছে সামেশন। সামেশন চিহ্নের এস যে লেটার আছে সেই এস লেটার। এটাকে ইন্টিগ্রাল ক্যালকুলাসে এটাকে অপারেটর নামে অভিহিত করা হয়েছে, অর্থাৎ এটা একটা অপারেটর। তা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে কি করা হয় আর হচ্ছে কোনো বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করা যায়। এরপর হচ্ছে কোনো দণ্ডের ভর বের করা যাবে, আয়তন বের করা যাবে। এরপর হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ বের করা যাবে, শক্তি ইত্যাদি নির্ণয় করতে পারি আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে। তা এখানে আমরা কি দেখতে পাইতেছি? একটা ফাংশন y = f(x), এটা একটা বক্ররেখা। সাধারণ সূত্রের সাহায্যে কিন্তু আমরা এর কোনো ক্ষেত্রফল বের করতে পারবো না, কারণ এটা নির্দিষ্ট কোনো শেপ নাই। তা এটা হচ্ছে এটা কোনো, দেখো আমরা কিন্তু যদি আয়তক্ষেত্র হইতো তাহলে দৈর্ঘ্য যদি y, প্রস্থ যদি x হইতো তাহলে ক্ষেত্রফল হইতো xy। যদি ত্রিভুজ হইতো, ত্রিভুজের উচ্চতা যদি হয় h আর ভূমি যদি হয় a, তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কিন্তু এটার কোনো নির্দিষ্ট শেপ নেই। তা যে সমস্ত শেপ বক্ররেখা দ্বারা আবদ্ধ তাদের ক্ষেত্রফল মূলত হচ্ছে সাধারণ কোনো বীজগাণিতিক সূত্রের সাহায্যে কিন্তু আমরা বের করতে পারি না। আসলে এর ক্ষেত্রফল কিভাবে বের করব? ক্যালকুলাসের সাহায্যে, অর্থাৎ এখানেই হচ্ছে ক্যালকুলাসের প্রয়োগ আছে। তা আমরা বলতে পারি যেখানে সাধারণ গণিত কোনো সূত্র খাটায় কোনো কিছু বের করতে পারে না, সেইখানেই মূলত হচ্ছে ক্যালকুলাসের জন্ম। তা এইখানে যেহেতু এটা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশ, এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করব আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে, অর্থাৎ ইন্টিগ্রেশন করে আমরা কি করব? এর ক্ষেত্রফল বের করব। তা যেহেতু এটা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশ, এই আবদ্ধ অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তা আমরা কি করি? একটা কাজ করি, এখানে দেখো খেয়াল করি। তা আমরা কি করব? এই অংশের ক্ষেত্রফল বের করব। তা এই অংশের ক্ষেত্রফল বের করব। তা এই পয়েন্টটা হচ্ছে আমার xi আর এই পয়েন্টটা হচ্ছে xf, আর এই ফাংশনটা হচ্ছে y = f(x) আর ধরে নিলাম এটা হচ্ছে y। তা আমরা কি করব? যেহেতু এটা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশ, এই আবদ্ধ অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তা নর্মালি xi থেকে xf পর্যন্ত এটা হবে আমার, ধরে নেই এটা হচ্ছে প্রস্থ। তা প্রস্থ xf মাইনাস আছে xi। আর দেখো উচ্চতা, এইখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, এইখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, এটা কিন্তু ভিন্ন, বা আমরা বলতে পারি এটা দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি পাইতেছি আমরা? প্রতি মুহূর্তে কি পরিবর্তিত পাইতেছি। দৈর্ঘ্য কিন্তু y, এটা কিন্তু চেঞ্জ হইতেছে প্রত্যেক মুহূর্তে। তা আমরা প্রস্থ আর দৈর্ঘ্য গুণ করে আমরা কিন্তু সরাসরি এর ক্ষেত্রফল বের করতে পারতেছি না। তা আমরা একটা কাজ করি, এই অংশটাকে দুই টুকরা করি। তা দুই টুকরা করলে দেখা যাবে এই দুইটা কিন্তু আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তা এতটুকু অংশ ধরে নেই del(x), এতটুকু অংশ ধরে নেই del(x), আর এতটুকু অংশটা ধরে নেই আমরা y1, আর এতটুকু যে অংশ সেটা ধরে নেই y2। তা দুইটা আয়তক্ষেত্র পাইলাম। তা দুইটা আয়তক্ষেত্র আমরা দেখতেছি এরকম, যে এইটা ছিল আমার del(x) আর এই বাহুটা হচ্ছে y1। তা এতটুকু অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে y1 del(x). তবে
এইখানে একটা খেয়াল করি, এই y1 দেখো এই বাহুটা যতটুকু, এই বাহুটা কিন্তু তার চেয়ে বেশি। তার মানে আমরা এই ফর্মুলায় আমরা এতটুকু অংশের কিন্তু ক্ষেত্রফল বের করতে পারতেছি না। আচ্ছা, তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল পাইলাম এতটুকু, বাট এতটুকু পাইতেছি না। আবার এই অংশের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা নেই প্রস্থ ডেল এক্স, আর হচ্ছে গুণন দেবো কি হাইট, উচ্চতা হচ্ছে কি এখানে আমরা ধরছি কি y2, তাহলে y2 নেই। কিন্তু এখানেও খেয়াল করো যে এটা আছে এইরকম, এটা যদি ডেল এক্স হয় আর এটা হচ্ছে আমার হচ্ছে y2, তা এটা কিন্তু এই সাইড আর এই সাইড কিন্তু সমান নয়। এদিকে খেয়াল করি যে এতটুকু অংশ আমার কি চলে যায়, বাদ পড়ে যায়, অর্থাৎ এই ডেল এক্স আর y2 যদি গুণ করি আমি কিন্তু এতটুকু অংশের ক্ষেত্রফল পাবো, এতটুকু অংশের, বাট এই অংশের ক্ষেত্রফল আসে না। তা আরেকটা কাজ করা যাক, যে প্রথমত তো আমরা দুই ভাগে মানে দুইটা আয়তক্ষেত্র তৈরি করছি। এখন যদি আমরা আয়তক্ষেত্রের সংখ্যা বাড়াই দিই, তাহলে আয়তক্ষেত্রের সংখ্যা যদি বাড়াই দিই, তাহলে এখানে কয়টা আয়তক্ষেত্র হলো, 1 2 3 4। এখন ধরি যে প্রত্যেকটা আয়তক্ষেত্রের যে প্রস্থ সেটা হচ্ছে ডেল এক্স, ডেল এক্স, ডেল এক্স, ডেল এক্স, এবং এই দৈর্ঘ্যটা যদি হয় y1, এই দৈর্ঘ্যটা ধরে নিই y2, এটা হচ্ছে y3, এটা হচ্ছে y4। আচ্ছা, যদি আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, এতটুকু অংশের শুরুতে এতটুকু অংশের, তাহলে প্রস্থ নেব আর কি নেব, উচ্চতা নেব। তাহলে এইটার ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল যদি এই অংশের ক্ষেত্রফল যদি a1 হয়, তাহলে ডেল এক্স গুণন হচ্ছে y1। বাট এখানে খেয়াল করো এইটা তো y1 কিন্তু এই সাইড y2, তার মানে আমরা এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে পারতেছি না। আবার যদি আমরা এই অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে দেখা যাবে যে এই অংশের ক্ষেত্রফল আমাদের বাদ চলে যাইতেছে। আবার যদি আমরা এই অংশের, এই আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করি, তাহলে এতটুকু অংশের ক্ষেত্রফল আমাদের যোগ হইতেছে না। আবার যদি আমরা এই অংশের ক্ষেত্রফল বের করি, এটা প্রায় সম্পূর্ণটা আসতেছে। এখন একটা কাজ করা যাক, যেহেতু এই অংশগুলোর ক্ষেত্রফল আমাদের যোগ হইতেছে না, আমরা যদি এই অংশগুলোকে আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করি, অর্থাৎ ডেল এক্স এর ব্যবধান আরো যদি ছোট করে দিই, তা আমরা আরো আয়তাকার টুকরার সংখ্যা বাড়াই দিই। আমরা যদি আয়তাকার টুকরার সংখ্যা বাড়াই দিই, এভাবে খেয়াল করি, যদি আমরা আয়তাকার টুকরার সংখ্যা বাড়াই দিই, তো এই দৈর্ঘ্যটা যদি y হয় না, তারপর এই অংশের যদি ক্ষেত্রফল বের করি, এরপরে যদি আমরা এই অংশের ক্ষেত্রফল বের করি, এরপর আমরা যদি এই অংশের ক্ষেত্রফল বের করি, এই অংশের, তাহলে চিন্তা করি যে এই ক্ষেত্রে আস্তে আস্তে যে অংশগুলো বাদ যাইতেছে, সেই অংশগুলো কিন্তু চিকন চিকন যে আয়তক্ষেত্রগুলো আছে, অংশগুলো আছে, সেই অংশগুলো কিন্তু তার ভেতরে প্রবেশ করতেছে। অর্থাৎ তখন আমরা এভাবে পরপর যতগুলো টুকরো করছি, সবগুলো টুকরোর ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাবে যে আমার পুরো আবদ্ধ অংশের ক্ষেত্রফল পাবো। তার মানে টুকরার সংখ্যা যত বেশি করব, তত কিন্তু ক্ষেত্রফলটা কি আসবে, একুরেট ভাবে আসবে। তা আমরা যদি বলতে পারি যে এই অংশের যত বেশি পরিমাণ কি আসবে, টুকরো আসবে, তত বেশি এর ক্ষেত্রফল সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। তা আমরা এখানে খেয়াল করি একটা ফাংশন y = f of x, এটা একটা বক্ররেখা, তাহলে এই আবদ্ধ অংশের আমরা ক্ষেত্রফল বের করব। তা আমরা x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত এই ব্যবধানে আমরা হচ্ছে এই অংশটাকে কি করব, ক্ষুদ্র ক্ষুদ্র ফালি করব, যে ফালিগুলো দেখতে আয়তক্ষেত্রের মতো হবে। সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলগুলো যোগ করলে আমরা কি পাবো, পুরো অংশের ক্ষেত্রফল পাবো। তো খেয়াল করি এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা হচ্ছে আয়তাকার অংশ এগুলো। তা ধরে নেই এই আয়তাকার ফালির যে প্রস্থ সেটা হচ্ছে ডেল এক্স, এবং এই আয়তাকার ফালির যে উচ্চতা সেটা হচ্ছে y1। এখন এই আয়তাকার ফালির যে প্রস্থ সেটা হচ্ছে ডেল এক্স, এবং এই আয়তাকার ফালির যে উচ্চতা সেটা হচ্ছে y2। আবার আমরা এই আয়তাকার ফালির যদি হিসাব করি, এই আয়তাকার ফালির উচ্চতা হচ্ছে y3 এবং এর প্রস্থ হচ্ছে ডেল এক্স। এভাবে যদি আমাদের n সংখ্যক ফালি থাকে, তাহলে n সংখ্যক ফালির প্রস্থ থাকবে, n সংখ্যক ফালির কি থাকবে, উচ্চতা থাকবে। তবে আমরা যে প্রস্থগুলো নিচ্ছি, এই প্রস্থগুলো কিন্তু প্রস্থের যে লেন্থ, এই লেন্থটা কি থাকবে, সেম থাকবে, আর উচ্চতাগুলো কি হইতেছে, পরিবর্তন হইতেছে। মানে এক একটা আয়তক্ষেত্রের উচ্চতাগুলো ভিন্ন, বাট প্রস্থগুলো কি এখানে সেম রাখছি। তা এখন যদি আমরা
এই অংশের ক্ষেত্রফল বের করি, এই অংশের, তাহলে এই অংশের ক্ষেত্রফল যদি বের করি তাহলে ধরে নিই a1 সমান হচ্ছে y1 ইন্টু হচ্ছে dx, যোগ যদি এই অংশের ক্ষেত্রফল বের করি, এই অংশের ক্ষেত্রফল ধরে নিই a2 সমান হচ্ছে y2 ইন্টু হচ্ছে dx। এখন যদি আমরা এই অংশের ক্ষেত্রফল বের করি তাহলে লিখবো y3, তাহলে লিখবো আমরা a3 ইকুয়াল টু হচ্ছে y3 ইন্টু হচ্ছে dx। তো এইভাবে আমরা কি করব, n পর্যন্ত ক্ষেত্রফল বের করব, তাহলে yn ইন্টু হচ্ছে dx। এখন n হচ্ছে এইরকম 1 2 3 4, এখানে তো 4টা আয়তক্ষেত্র দেখা যাইতেছে, মানে 4টা ফালি করছে, সেই ফালিগুলো দেখতে কিন্তু আয়তক্ষেত্রের মতো। এরকম আমরা যদি n সংখ্যক আয়তাকার ফালি তৈরি করি, তা প্রত্যেকটা আয়তাকার ফালির ক্ষেত্রফল আমরা কি করব, যোগ করলে আমরা টোটাল এই অংশের ক্ষেত্রফল পাবো। তা এখানে n সংখ্যক আয়তাকার ফালি আছে, তা আমরা যদি টোটাল ক্ষেত্রফল বের করতে চাই, তা টোটাল ক্ষেত্রফল হবে আমাদের সবগুলো আয়তাকার ফালির ক্ষেত্রফলের যোগফল a1 যোগ a2 যোগ a3 যোগ a4 প্লাস ডট 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 যতগুলো ফালি আছে তাদের সবগুলো ফালির ক্ষেত্রফলের যোগফল। তা এখন প্রথম ফালি যে আছে, প্রথম ফালির ক্ষেত্রফল হবে y1 dx, দ্বিতীয় ফালির ক্ষেত্রফল হচ্ছে y2 ইন্টু হচ্ছে dx, প্লাস তৃতীয় ফালির ক্ষেত্রফল হচ্ছে y3 dx, প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, যে n সংখ্যক যে n তম যে ফালি আছে সেই n তম ফালির ক্ষেত্রফল হচ্ছে yn dx। তা dx কি, dx হচ্ছে প্রত্যেকটা ফালি আয়তাকার ফালির প্রস্থ, আর y কি, y1 y2 গুলো কি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ফালির উচ্চতা। তার সবগুলো ফালির ক্ষেত্রফল আমরা যোগ করলাম, তাহলে কি পেলাম আমরা, প্রায় টোটাল ক্ষেত্রফল এই পেলাম। এখন এটা সমান লিখা যায় আমাদের সামেশন k এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত আমরা কি করব, যোগ করব এগুলো। তো যোগ করলে এই মানগুলো যদি যোগ করি তাহলে পাইতেছি আমরা y ইন্টু হচ্ছে dx, অর্থাৎ এই সবগুলো মান যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা এটা। অর্থাৎ এইগুলো সবগুলো সমষ্টি আমরা এইভাবে লিখতে পারি, সামেশন, এটা কিন্তু সামেশন চিহ্ন, এটা গ্রিক লেটার, এটা বুঝাইতেছে যে আসলে সমষ্টি, মানে k এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত, এটা হচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফল। আমরা তো দেখতে পাইতেছি এই ফালিগুলার কিন্তু আমরা যে দেখতে পেলাম যে ফালিগুলার যে উচ্চতা, এই উচ্চতাগুলো কি ভিন্ন ভিন্ন। তো উচ্চতা যেহেতু ভিন্ন ভিন্ন, তার মানে আমাদের যে y এর যে মানটা প্রত্যেকটা ফালির জন্য ভিন্ন ভিন্ন আসতেছে, মানে পরিবর্তন হইতেছে, অর্থাৎ কনস্ট্যান্ট নাই, প্রত্যেকটা ফালিতে y এর মান কি কনস্ট্যান্ট না। তার কারণ দেখো, আমরা যদি এই ফালিটার কথা চিন্তা করি, এই ফালিটা এতটুকু, এই ফালিটার ক্ষেত্রে দেখো y এর মান এই পর্যন্ত আস্তে আস্তে বৃদ্ধি হইতেছে, তা y1 এর মান এইখানে কিন্তু চেঞ্জ হইতেছে। তারপর যদি আমরা ফালির সংখ্যা যত পরিমাণ বেশি বৃদ্ধি করব, তা ডেল এক্স তত কি আসবে, ক্ষুদ্র আসবে। তা ডেল এক্স যত ক্ষুদ্র আসবে, তা ফালিগুলা খুবই চিকন হবে। ফালিগুলো যখন খুবই চিকন হবে তখন y এর যে মানটা সেটা প্রায় কনস্ট্যান্ট আসবে। তা আমরা কি করি, যে আমরা যদি ফালির সংখ্যা ইনফিনিটি করে দিই, অর্থাৎ ফালির সংখ্যা যদি আমরা ইনফিনিটির কাছাকাছি নিয়ে যাই, মানে অসীম সংখ্যক ফালি করি, তাহলে আমার কিন্তু ডেল এক্স গুলো কি আসবে, ডেল এক্স গুলো কিন্তু আমাদের শূন্যের প্রায় কাছাকাছি আসবে। অর্থাৎ এই যে প্রস্থগুলো, এই প্রস্থগুলো এতই চিকন হবে, সেই প্রস্থের সমতুল্য যে হাইট আছে সেই হাইটের মান কি থাকবে, প্রায় কনস্ট্যান্ট থাকবে। তার মানে প্রায় কি হবে, এই যে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখন তো ফালিগুলো খুব বড় বড় দেখতেছি, তখন একটা ফালি আর একটা ফালির মধ্যে কোনো গ্যাপ থাকবে না, মানে কোনো গ্যাপ থাকবে না। ফালি এত বেশি থাকবে যাদের মধ্যে কি থাকবে, একটা ফালির মধ্যে, একটা ফালির ভিতরে একটা ফালি যদি নেই, একটা ফালির যে উচ্চতা এটা প্রায় কনস্ট্যান্ট হয়ে যাবে। তখন একটা নির্দিষ্ট ফালির যে হচ্ছে উচ্চতা সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তা এরকম যদি ডেল এক্স এর মান টেন্ডস টু 0 হয়ে যায়, তার মানে তখন ওই ফালিতে যে উচ্চতা থাকবে সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তা এইরকম ফালির সংখ্যা যত বেশি ক্ষুদ্র করব, মানে জিরোর কাছাকাছি, মানে ফালির সংখ্যা যত বেশি করব, ফালির সংখ্যা যত বেশি হবে, মানে এর মান যত বাড়বে, আবার ফালির যে প্রস্থ সেটা কিন্তু জিরোর কাছাকাছি চলে আসবে। যত জিরোর কাছাকাছি আসবে তখন কিন্তু y এর মানটা একটা নির্দিষ্ট ফালির জন্য কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তখন ক্ষেত্রফল আরো কি পাবো, একুরেট ভাবে পাবো। তা আমরা এই লাইনটা আমরা এভাবে লিখতে পারি। এটা কিন্তু আসলে প্রপার যে এরিয়া সেটা কিন্তু আসলে আমরা পাবো না এই ফর্মুলায়, কিছু কিছু অংশ বাদ যায়, যেমন এই অংশ বাদ যায়। যদি ফালির সংখ্যা বেশি করা হয় তখন এই অংশগুলো কি আসবে, ক্ষেত্রফলের মধ্যে প্রবেশ করবে। তা এন এর মান যদি অসীমের কাছাকাছি হয়, ডেল এক্স কি আসবে, জিরোর কাছাকাছি আসবে, তখন ক্ষেত্রফল তত বেশি একুরেট হবে। তার মানে এটা যদি আমাদের প্রকৃত ক্ষেত্রফল হয় তাহলে আমরা লিখতে পাবো
যে লিমিট লাগাই দেব, কারণ হচ্ছে ডেল এক্স এর মান টেন্ডস টু 0 মানে শূন্যের কাছাকাছি। তো তখন কি আসবে, আমাদের যে ক্ষেত্রফলটা পাবো সেটা কিন্তু মূলত হচ্ছে সঠিক মান পাবো ক্ষেত্রফলের। তাহলে এটা লেখা যায় সামেশন কে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, এটা হচ্ছে ওয়াই কে ইন্টু হচ্ছে ডেল এক্স। ডেল এক্স কিন্তু 0 খুব কাছাকাছি, কিন্তু 0 নয়। তা এখন এই যে পুরো এই জিনিসটা সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অপারেটর ইকুয়াল টু লিখতে পারি ওয়াই হচ্ছে আমার এক্স এর ফাংশন ইন্টু হচ্ছে এই ডেল এক্সটা তখন কি হয়ে যাবে ডিএক্স। আর ওয়াই সমান আমরা যেহেতু জানি এফ অফ এক্স, তাহলে আমরা লিখি ওয়াই সমান আমরা লিখতে পারি এফ অফ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এখন একটা বিষয় হচ্ছে ক্ষেত্রফলটা আমরা কতটুকু দূরত্বের মধ্যে নির্ণয় করতেছি। এখানে কিন্তু আসলে এক্স এর সাপেক্ষে আমরা এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রফল বের করতেছি। তা এক্স এর সীমা কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে, যেহেতু এক্স আই থেকে এক্স এ পর্যন্ত এতটুকু অংশের আমরা ক্ষেত্রফল বের করতে চাই, যেহেতু এতটুকু অংশের ক্ষেত্রফল বের করবো, তাই এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনাল পর্যন্ত তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে যে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, অর্থাৎ এখানে থাকবে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, অর্থাৎ আমরা এই অংশের ক্ষেত্রফল পাবো। অর্থাৎ আমরা কি শিখলাম, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে কোনো একটা আবদ্ধ অংশের নিচের অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন এই যে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অপারেটর বা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসে ব্যবহৃত অপারেটর। আমরা কি শিখলাম, তো এই বক্ররেখা দ্বারা আবদ্ধ নিচের অংশের ক্ষেত্রফল বের করা শিখলাম। তো অবশ্যই কিন্তু এরিয়াটা কি হতে হবে, আবদ্ধ হতে হবে, তখনই আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো। এখন যদি একটা গাড়ি অসমবেগে চলে, এটা যদি ভি মিটার পার সেকেন্ডে হয় আর এদিকে যদি আমরা টাইম নেই সেকেন্ডে, তাহলে এখন যদি আমাদের এখানে টি ইকুয়াল টি থেকে মানে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল পর্যন্ত এই সময় ব্যবধানে যদি আমরা এই পরিবর্তনশীল বেগের জন্য যদি আমরা দূরত্ব বের করতে চাই, তাহলে আমরা নর্মাল এস ইকুয়াল টু ভিটি সূত্র ইউজ করতে পারবো না। এটা হচ্ছে সমবেগের জন্য, যেহেতু এটা পরিবর্তনশীল, অর্থাৎ এটা হচ্ছে অসমবেগের গ্রাফ, অর্থাৎ বেগের মান চেঞ্জ হইতেছে, তাই আমরা এই সমবেগের সূত্র ইউজ করে আমরা কি করতে পারবো না, এই দূরত্ব বের করতে পারবো না। তা আমরা কি করব, ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা এই অসমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করতে পারবো। তখন ফর্মুলাটা কি দাঁড়াবে, তাহলে টোটাল দূরত্ব ইন্টিগ্রেশন চিহ্ন বেগ ইন্টু হচ্ছে আমাদের টাইম, এই অর্থাৎ টাইমের সাপেক্ষে বেগের যদি আমরা ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি, তাহলে আমরা কি পাবো, দূরত্ব পাবো। তবে টাইম কোথা থেকে শুরু করে কত দূর পর্যন্ত, টি আই থেকে শুরু করে টি এফ পর্যন্ত, তার মানে এখানে থাকবে টি আই, এখানে থাকবে টি এফ। তা টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল সময় ব্যবধানে আমরা কি করব, দূরত্ব বের করব। তো এটা কিন্তু সময়ের সাপেক্ষে বেগকে কিন্তু আমরা কি করতেছি, যোগজীকরণ করতেছি বা সমাকলন করতেছি। তো এভাবে আমরা একটা অসমবেগে চলমান বস্তু কি করতে পারি, দূরত্ব বের করতে পারি। আবার পরিবর্তনশীল বল দ্বারা কিন্তু আমরা কৃত কাজ বের করতে পারি। তা পরিবর্তনশীল বল দ্বারা যদি আমরা কৃত কাজ বের করি, তাহলে ইন্টিগ্রেশন দিতে হবে এফ ইন্টু হচ্ছে ডিএক্স, অর্থাৎ এক্স হচ্ছে এখানে হচ্ছে সরণ, এফ হচ্ছে বল, ডব্লিউ হচ্ছে কাজ, আর এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অপারেটর। তা এই যে পরিবর্তনশীল বলের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে পরিবর্তনশীল বল দ্বারা যদি আমরা কাজ বের করি, সেটা হচ্ছে এই ফর্মুলা। তা আমরা তো ফর্মুলাটা শিখলাম, মানে আসলে কিভাবে দূরত্ব, কিভাবে কাজ, কিভাবে আসলে ক্ষেত্রফল বের করে আমরা দেখলাম, বাট এটা কিভাবে কাজ করে এক্স্যাক্টলি, ফর্মুলা কি, তার রেজাল্ট কি, রেজাল্ট বের করতে হয় কিভাবে, এখানে খেয়াল করি। তা যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকে টি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ধরে নিলাম ওটা দেওয়া আছে, আর এখানে এক্স আই হচ্ছে আমার 2 মিটার থেকে শুরু করে এক্স এফ হচ্ছে মনে করো 4 মিটার, তাহলে এই যে এটা ফাংশন আছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এক্স এর মান 2 মিটার থেকে শুরু করে এক্স এর মান 4 মিটার পর্যন্ত যে আবদ্ধ অংশ আছে, সে আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করে দাও। তাই এটা আমাদের কাজ করতে হবে কিভাবে, খেয়াল করি। তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে এ, ইন্টিগ্রেশন অপারেটর, এটা 2 মিটার থেকে 4 মিটার পর্যন্ত আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাই এভাবে লিখে দিতে হবে। এরপরে কি লিখছিলাম, এখানে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা লিখতে হবে, ইনটু হচ্ছে আমরা কার সাপেক্ষে ক্ষেত্রফল বের করতেছি, এক্স এর সাপেক্ষে, এটা লিখে দিব। এরপরে হচ্ছে আমাদের এখানে 2 থাকবে, এখানে হচ্ছে 4 থাকবে, আর এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে, ফাংশনটা কত দেওয়া আছে, এক্স স্কয়ার, এই এখানে ডিএক্স থাকবে।
এখন এই অংশ থেকে এই অংশের কাজ কিভাবে করব? তো এই অংশকে কি করতে হবে, কিছু সূত্র অ্যাপ্লাই করে, আসলে মূলত একটা নির্দিষ্ট কিছু যোগজীকরণের সূত্র আছে, যে সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, এখন ক্ষেত্রফলটা বের করতে পারি। তো সেই সূত্রটার আমরা প্রয়োগ করি। এখন খেয়াল করি এখানে কত আছে, x এর পাওয়ার 2, তা পাওয়ারের সঙ্গে আমরা কি করব, 1 যোগ দেব। তাহলে x এর পাওয়ার কত আছে 2, তার সঙ্গে যদি আমরা 1 যোগ দিই তাহলে কত হইলো, টোটাল কত হইলো 3। তা 3টা আমরা কি করব, আবার কি করব, ভাগ দেব, দিয়ে আমরা কি করব, একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তো থার্ড ব্র্যাকেট ইউজ করছি, তার মানে কি হলো, পাওয়ারের সঙ্গে 1 যোগ দিছি ভাগ দিছি মোট পাওয়ার। এখন কি করব, এখানে এই লোয়ার লিমিট থাকবে এখানে, আর এটা হচ্ছে আপার লিমিট উপরে থাকবে। এই অংশটাকে বলা হয়, এটাকে বলা হয় লোয়ার লিমিট, আর এটাকে বলা হয় আপার লিমিট। তা লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। তা লোয়ার লিমিট আপার লিমিট, তা আমরা কি করব, এখন এই যে 3টা আছে, এই 3টা 1/3টা বের করে নিই। তা আমরা কত পাইলাম, x³ 4 ভাগ হচ্ছে 3। তাহলে এই মানটা এখন কিভাবে বের করে খেয়াল করি। তাহলে 1/3, এই যে x, অর্থাৎ এটা কিন্তু x এর সীমা ছিল, x এর মান ছিল, অর্থাৎ কত থেকে কত পর্যন্ত আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তা এটা কিন্তু x এর ভ্যালু, এটাও কিন্তু x এর ভ্যালু। তা প্রথম যে কাজটা করব, যে x এর জায়গায় একবার 4 বসাবো, তাহলে 4 তার উপর 3, এই যে x এর জায়গায় 4 বসালাম, এবার কি দেবো, মাইনাস দিব, x এর জায়গায় এবার কি করব, 3 বসাবো, তাহলে তার উপর থাকবে 3। তার মানে কি করলাম, x এর জায়গায় একবার আপার লিমিট বসাইছি, তারপর মাইনাস দিয়ে x এর জায়গায় আরেকবার কি করছে, লোয়ার লিমিট বসাইছি। তাহলে এখানে বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3, এখানে হচ্ছে এত, হচ্ছে মূলত হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ এই আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে এটা। তো এখন এই লিমিটের উপর ভিত্তি করে, এই ইন্টিগ্রেশনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তা লিমিটের উপর ভিত্তি করে ইন্টিগ্রেশনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ নির্দিষ্ট যৌগজ, আর একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ অনির্দিষ্ট যৌগজ। খেয়াল করি যে ডেফিনিট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তো ডেফিনিট ইন্টিগ্রেশনটা কি, অর্থাৎ আমরা দেখলাম যে ইন্টিগ্রেশন চিহ্নটা হচ্ছে এরকম, এটা একটা অপারেটর, যদি আমরা দূরত্ব বের করি তাহলে v ইন্টু dt লিখতে হবে। তা যদি আমরা এখানে মানে সময় কত থেকে কতর মধ্যে ইন্টিগ্রেশন করতেছি এটা যদি আমরা বলে দিই, মানে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল, এটা যদি আমরা বলে দিই, অর্থাৎ লিমিট থাকে, তাহলে সেই ইন্টিগ্রেশনটাকে বলা হয় মূলত হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যৌগজ। আর যে ইন্টিগ্রেশনে এই সীমাটা থাকবে না, অর্থাৎ কত থেকে কতর মধ্যে আমরা দূরত্ব বের করতেছি সেই সীমাটা উল্লেখ থাকবে না, সেই ইন্টিগ্রেশনকে বলা হয় ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। তবে ইনডিফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে শেষের দিকে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করে দিই, অর্থাৎ ধ্রুবক অ্যাড করে দিই, মানে ফলাফলের সঙ্গে। তার যেখানে লিমিট থাকবে সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, আর যেখানে লিমিট থাকবে না সেটা হচ্ছে মূলত ইনডিফিনিট ইন্টিগ্রেশন। তো আমরা একটা এক্সাম্পল নিই, যে ইন্টিগ্রেশন x³ dx, এটা ধরে নিই আমরা হচ্ছে a। তাহলে এর মান বের করব আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অপারেটর। তো এখানে লিমিট হচ্ছে মনে করো 1 থেকে 2, তাহলে এই সীমার মধ্যে এই অংশের আমরা কি করব, মান বের করব। তা এখন আমাদের নিয়মটা হচ্ছে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের সঙ্গে আমরা 1 যোগ দেব। তা 3 এর সঙ্গে 1 যোগ করলে কত, 4, সেই পাওয়ারটা আবার ভাগ দেবো, মানে টোটাল পাওয়ারটা ভাগ দেবো আবার। এরপরে কি করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। তো আপার লিমিট, নিচে থাকবে লোয়ার লিমিট। তা এখান থেকে মান বের করবো আমরা, তাহলে নিচে 4 থাকলে এটা বের করে নিব, আর হচ্ছে x এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, এরপর x এর জায়গায় একবার লোয়ার লিমিট বসাবো। যখন x এর জায়গায় আপার লিমিট বসাবো তারপরে কি দেবো, মাইনাস দেবো, এরপর x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো। তাহলে কত থাকলো, 1/4, 16 মাইনাস হচ্ছে 1, তাহলে কত বললাম, 1/4 ইন্টু হচ্ছে 15। এটা হচ্ছে আমার এর মান। এটা হচ্ছে মূলত হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। তা আমরা ইনডিফিনিট ইন্টিগ্রেশনটা কেমন হতো, এটাই থাকবে, এখানে জাস্ট লিমিটটা থাকবে না, অর্থাৎ সীমানাটা থাকবে না, কত থেকে কতর মধ্যে আমরা ইন্টিগ্রেশন করতেছি।
তাহলে এটার রেজাল্ট আমরা কীভাবে বের করবো? সেম প্রসেসে 4/, মানে এক্সের যে পাওয়ার আছে সেই পাওয়ারের সঙ্গে 1 যোগ ভাগ হচ্ছে পাওয়ার। এটা যখন হয়ে যাবে তখন কি করব? একটা কনস্ট্যান্ট সি যোগ করব। এই কনস্ট্যান্ট এটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তা এটা হচ্ছে মূলত হচ্ছে আমার রেজাল্ট।